সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন অলৌকিক সত্য, ভয়, রহস্য আর অমীমাংসিত ঘটনার এক ভিন্ন জগৎ। আজ যে ঘটনাটি শোনাবো, এই ঘটনাটি আমাদের কাছে পাঠিয়েছেন একজন পাঠক। নিজের ও পরিবারের নিরাপত্তার কথা ভেবে তিনি তার আসল নাম প্রকাশ করতে চাননি। আমরা এখানে তার নাম ব্যবহার করেছি মাহিন চৌধুরী। তার বর্ণনা অনুযায়ী ঘটনাগুলো সম্পূর্ণ সত্য এবং তার নিজের চোখে দেখা, নিজের জীবনে ঘটে যাওয়া অভিজ্ঞতা। আপনিও যদি চান যে আপনার অথবা আপনার আশেপাশে কারোর সাথে ঘটে যাওয়া কোনো সত্য ঘটনা আমাদের সাথে শেয়ার করবেন, তাহলে আমাদের লিখে পাঠাতে পারেন ইমেইলে। আর যদি চান আপনার কথা যেন সরাসরি দর্শক শুনতে পায়, তাহলে রেকর্ড করেও পাঠাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস অলৌকিকসত্য@gmail.com। আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে আমাদের ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ থাকবে, আপনাদের মধ্যে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। কারণ প্রতিদিন আমরা আপনাদের জন্য নিয়ে আসি ভয়ঙ্কর সব ভৌতিক সত্য ঘটনা, রহস্য আর অমীমাংসিত কাহিনী। তাই যদি চান নতুন ঘটনা আপলোড হওয়ার সাথে সাথেই নোটিফিকেশন পেতে, তাহলে অবশ্যই বেল আইকনে ক্লিক করে অল করে রাখবেন। আর যারা ইতিমধ্যেই আমাদের পরিবারের অংশ হয়ে গিয়েছেন, অর্থাৎ সাবস্ক্রাইব করেছেন, তাদের প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা আর অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। আপনাদের কারণেই এই যাত্রা এতটা বিশেষ হয়ে উঠেছে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করছি আজকের অলৌকিক সত্য। আমার বয়স তখন খুব বেশি হলে ৮ কি ৯ বছর। এত অল্প বয়সের অনেক স্মৃতি আর ঝাপসা, কিন্তু একটি স্মৃতি আছে যেটা কখনোই ফিকে হবার নয়। মনে হয় সেই ভয়টা আমার মাথার ভেতরে কোথাও স্থিরভাবে গেঁথে গেছে, যেন সময়ের সঙ্গে সঙ্গে সেটার রং আরও গাঢ় হয়েছে। আমরা তখন থাকতাম শহরের একেবারে প্রান্তে, আধা গ্রাম আধা মফস্বল একটা এলাকা। বাড়িটা ছিল একতলা, টিনের ছাউনি, চারপাশে ঝোপঝাড় আর পুরনো ফলের গাছ। বাড়ির পেছনের দিক দিয়ে একটা শুকনো খাল চলে গেছে, আর খালের ঠিক ওপারেই ছিল একটা জায়গা যেটাকে লোকজন কবরস্থান বলতো না, আবার স্বাভাবিক জমিও বলতো না। সেখানে একটা মাত্র পুরনো কবর ছিল, নামহীন, ফলকহীন, বছরের পর বছর ধরে একা পড়ে থাকা কবর। আমার বাবা তখন স্থানীয় একটি সরকারি দপ্তরে চাকরি করতেন, মা গৃহিণী। আমরা ৩ ভাই বোন। আমি সবার বড়। ছোটবেলায় পরিবারের সবাই আমাকে খুব আদর করত, কারণ আমি নাকি অল্পতেই অনেক কিছু বুঝতাম। কিন্তু ওই কবরটার ব্যাপারে আমি কখনো ভয় পেতাম না। জানি না কেন, বরং ওটা আমার কাছে একটা নীরব জায়গা মনে হতো, যেখানে বাতাসটা অন্যরকম। এক সন্ধ্যায় শীতের শুরুতে বাবা অফিস থেকে দেরিতে ফিরবেন বলে খবর পাঠালেন। মা আমাকে পাশের পাড়ায় আমার ফুফুর বাসা থেকে একটা ওষুধ এনে দিতে বললেন। তখন সন্ধ্যা নেমেছে, কিন্তু পুরো অন্ধকার হয়নি। আমি একাই বেরিয়ে পড়লাম। ফিরতি পথে আমাকে সেই খালের পাশ দিয়েই আসতে হতো, আর রাস্তার আলো তখন ঠিকমতো জ্বলতো না। মাঝখানে একটা পুরনো বটগাছ ছিল, আর লোকে বলতো ওই গাছটার নিচে সন্ধ্যার পর দাঁড়ানো ঠিক না। আমি হাসতাম এসব কথা শুনে, কিন্তু সেদিন ওই বটগাছ পার হতেই আমার বুকের ভেতর হঠাৎ করে কেমন যেন মোচড় দিয়ে উঠল। বাতাসটা থেমে গেল, চারপাশ এত নীরব হয়ে গেল যে আমি নিজের নিঃশ্বাসের শব্দ কানে বাজতে শুনলাম। আমি তখনই অনুভব করলাম আমি একা না। খালের দিক থেকে একটা অস্বাভাবিক শব্দ এলো। পানি নড়ার শব্দ নয়, পায়ের চলার শব্দও না, যেন কেউ মাটির ওপর দিয়ে কিছু একটা টেনে নিয়ে যাচ্ছে। আমি তাকাতে চাইনি, কিন্তু চোখ নিজে থেকেই সেদিকে চলে গেল। আমি যা দেখলাম সেটা কোনোভাবেই স্বাভাবিক কিছু নয়। খালের ধারের মাটির ভেতর থেকে ধীরে ধীরে কিছু একটা উঠছিল। নিচের অংশটা মানুষের মতো, কিন্তু উপরের অংশটা যেন কুয়াশা আর ছায়ার মিশ্রণ। কোনো মুখ নেই, কোনো চোখ নেই, তবু আমি নিশ্চিত ছিলাম সে আমাকে দেখছে। আরও ভয়ঙ্কর ব্যাপার হলো, সে হাঁটছিল না, ভাসছিল না, বরং মাটির সঙ্গে লেগে লেগে এগোচ্ছিল। আমার শরীর তখন কোনো কথা শোনে না, চিৎকার করতে চেয়েও পারিনি। মনে হচ্ছিল গলা কেউ চেপে ধরেছে। হঠাৎ করে আমার মাথার ভেতর একটা অনুভূতি ঢুকে পড়ল। এটা প্রথম দেখা না, যেন সে আমাকে আগে থেকেই চেনে।
আমি কখন যে বসে পড়েছি, কখন চোখ বন্ধ করেছি কিছুই মনে নেই। হুঁশ ফিরল অনেক পরে। কানে মানুষের কণ্ঠ। গ্রামের কয়েকজন লোক রাস্তা দিয়ে যাচ্ছিল। তারা আমাকে অচেতন অবস্থায় পেয়ে বাড়িতে পৌঁছে দেয়। সেদিন রাতে আমি সব বলেছিলাম আমার নানুকে। তিনি অনেকক্ষণ চুপ করে থেকেছিলেন। তারপর শুধু বললেন, এই জিনিসগুলো চোখে দেখলে কথা বলা যায় না। মনে রাখিস, যা তোকে দেখে ফেলেছে তা একদিন আবার আসবেই। তবে ডাক না দিলে ক্ষতি করবে না। এরপর থেকে আমি আর ওই পথ ব্যবহার করতাম না। কিন্তু ঘটনা এখানেই শেষ নয়। কারণ বড় হওয়ার পর, শহরে চলে যাওয়ার পর, এমনকি এখনও কখনো কখনো গভীর রাতে, কখনো একা থাকলে আমি সেই একই অনুভূতি পাই, যেন কেউ আমার অস্তিত্বের কাছাকাছি এসে দাঁড়িয়েছে। ছুঁয়েও ছুঁয়েছে, কিন্তু দেখা দেয়নি। আমি জানি সে এখনো আছে। আর আমি জানি এটা কোনো কল্পনা নয়, এটা আমার জীবন। শহরে আসার পর প্রথম কয়েক বছর সবকিছুই স্বাভাবিক ছিল। পড়াশোনা শেষ করে চাকরিতে ঢুকলাম। একাই একটা ছোট্ট বাসা নিলাম। তখন ভাবতাম ছোটবেলার ওই ঘটনাগুলো হয়তো বয়সের ভয়, কল্পনা, সবই মস্তিষ্কের ভুল খেলা। কিন্তু সময় যত গড়াতে লাগলো ততই বুঝলাম কিছু স্মৃতি কেবল স্মৃতি হয়ে থাকে না, কিছু স্মৃতি আপনাকে অনুসরণ করে। শুরুটা খুব সাধারণ ছিল। কয়েকবার এমন হয়েছে রাতে ঘুমাতে যাওয়ার আগে ওয়াশরুমের কল ভালো করে বন্ধ করে এসেছি, নিশ্চিত হয়ে এসেছি। কিন্তু মাঝরাতে হঠাৎ পানির শব্দে ঘুম ভেঙে গেছে। উঠে গিয়ে দেখি কল খোলা, পানি পড়ছে। প্রথম দিকে ভেবেছি হয়তো আমারই ভুল, কিন্তু একই ঘটনা বারবার ঘটতে লাগলো। ভুলের সুযোগ আর থাকে না। এরপর শুরু হলো লাইট নিয়ে। রুমের লাইট নিজে নিজে জ্বলে উঠছে, আবার নিভে যাচ্ছে। সুইচে কোনো সমস্যা নেই, ইলেকট্রিক লাইনেও কোনো সমস্যা নেই। তবুও গভীর রাতে নিস্তব্ধতার মধ্যে হঠাৎ করে লাইট অন অফ হয়। আমার বুকের ভেতর কাঁপন ধরিয়ে দিত। মনে হতো কেউ জানি ইচ্ছে করেই আমাকে জানিয়ে দিচ্ছে আমি এখানে আছি। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা ঘটতো আমার বিছানায়। অফিস থেকে ফিরে আমি সবসময় বিছানা গুছিয়ে রাখতাম, কিন্তু সকালে যেভাবে রেখে দিতাম, সন্ধ্যায় ফিরে এসে অনেক সময় দেখতাম বিছানার চাদর এলোমেলো। এমন এলোমেলো যেমন একজন মানুষ শুয়ে উঠে গেলে হয়। বালিশ একটু বসে গেছে, চাদরের মাঝখানে চাপা পড়ার দাগ। প্রথম দিন নিজের চোখকেই বিশ্বাস করতে পারিনি। দ্বিতীয় দিন ভেবেছি হয়তো ক্লান্তিতে ভুল দেখেছি। কিন্তু এক রাতে অফিস থেকে একটু দেরিতে ফিরে দরজা খুলেই যা দেখলাম তাতে শরীর ঠান্ডা হয়ে এলো। বিছানাটা এমনভাবে বসেছিল যেন কেউ সবে উঠে গেছে। আমি সেই রাতে আলো জ্বালিয়ে বসেছিলাম অনেকক্ষণ, ঘুমানোর সাহস হয়নি। এরপর একদিন রাত প্রায় 11টার দিকে অফিস থেকে ফিরেছি। বাসায় ঢুকেই কেমন একটা ভারী ভাব টের পেলাম। বাতাস যেন ভারী, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল ঘরের ভেতরে আমি একা নই। হঠাৎ করে পেছন থেকে খুব হালকা একটা শব্দ পেলাম। ঠিক শব্দ না, যেন কেউ খুব কাছ থেকে নিঃশ্বাস ফেলছে। আমি ঘুরে তাকাইনি, কেন জানি মনে হচ্ছিল তাকালেই আর নিজেকে সামলাতে পারবো না। ভয় তখন আর কেবল আমার মধ্যে সীমাবদ্ধ রইল না। আরেকদিন দুপুরবেলা মা পাকঘরে রান্না করছিলেন। সেদিন বাসায় আমি ছিলাম না, মা একা ছিলেন। রান্না শেষ করে তিনি গোসল করার জন্য ওয়াশরুমে যান। সবকিছুই স্বাভাবিক ছিল, চুলা নিভানো, পাতিল নামানো, সব নিজের হাতে করে গেছেন। কিছুক্ষণ পর হঠাৎ পাকঘর থেকে একটা বিকট আওয়াজ হয়। এমন আওয়াজ যেন কেউ ইচ্ছে করেই সবকিছু একসঙ্গে ছুঁড়ে ফেলেছে। গোসল সেরে মা তাড়াতাড়ি বেরিয়ে আসেন। পাকঘরে ঢুকে যা দেখেন তাতে তার শরীর অবশ হয়ে আসে। ভাত, 2 প্রকারের তরকারি আর শাক সব মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। চুলার আশেপাশে ঝোল গড়িয়ে পড়েছে। মা নিশ্চিত ছিলেন তিনি কোনো পাতিল উল্টে দেননি। গরুর মাংস রান্না করেছিলেন একটা বড় পাতিলে, কিন্তু পাতিলের ঢাকনা খুলে দেখেন ভেতরে কোনো মাংসই নেই, একটা টুকরোও না, শুধু ঝোল পড়ে আছে, যেন কখনো সেখানে মাংস ছিলই না। মা তখনও এই অস্বাভাবিক বিষয়টা বোঝার চেষ্টা করছেন। ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে তিনি অনুভব করলেন
পেছন থেকে কেউ একজন সজোরে তার পিঠে থাপ্পড় মেরেছে। এটা কোনো হালকা ধাক্কা ছিল না, এমন জোরে আঘাত যেন কাউকে ফেলে দেওয়ার জন্যই মারা হয়েছে। কিছু বোঝার আগেই মা সামনে ঝুঁকে মাটিতে লুটিয়ে পড়েন। পড়ে যাওয়ার সময় টেবিলের ধারালো কর্নারে তার মাথা সজোরে আঘাত লাগে। কপাল ফেটে যায়, মুহূর্তেই রক্ত ঝরতে থাকে। পাশের ফ্ল্যাটে আমাদের পাশাপাশি আরেকটা পরিবার থাকতো। বিকট শব্দ আর কিছু ভাঙার আওয়াজ শুনে পাশের ফ্ল্যাটের আন্টি দৌড়ে এসে দরজায় নক করেন। দরজা ভেতর থেকে চাপানো ছিল। অনেক ডাকাডাকির পর দরজা খুলতেই তিনি যা দেখেন, মা মেঝেতে পড়ে আছেন, কপাল বেয়ে রক্ত গড়াচ্ছে, শরীর নিস্তেজ। সেই দৃশ্য দেখে উনি চিৎকার করে ওঠেন। পরে মা জ্ঞান ফিরে পেলেও একটা কথাই বারবার বলেছিলেন, আমারে কেউ মারছে, আমি একা ছিলাম না। ডাক্তাররা এটা দুর্ঘটনা বলেছেন, কিন্তু আমরা জানতাম এটা দুর্ঘটনা ছিল না। কারণ যে সত্তা আমার শৈশবে আমাকে কবরের ধারে থামিয়ে দিয়েছিল, সে তখন আর শুধু উপস্থিতি জানান দিচ্ছিল না, সে এখন ছুঁয়ে ফেলেছিল, আঘাত করেছিল, আমাদের পরিবারের ভেতর নিজের অধিকার দেখাচ্ছিল। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, সে এখনো থামেনি। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এই ছিল আমাদের পাঠকের পাঠানো সেই ঘটনা। আপনার যদি এমন কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতা থাকে, আমাদের পাঠিয়ে দিন। হয়তো আগামীতে আপনার ঘটনায় আমরা শুনব এই মঞ্চে, এই অলৌকিক সত্যর আসরে। আজকের মতো এখানেই শেষ করছি। আর ধন্যবাদ দিচ্ছি আমাদের এই পাঠককে এত ভয়ঙ্কর একটা ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। আমরা চাই আপনার কাছ থেকে সেই সত্তা সরে যাক, আপনি এই অভিশাপ থেকে মুক্তি পেয়ে যান। আমরা সকলের জন্যই দোয়া করি, যেন সকলে এই সমস্ত অভিশাপ থেকে নিরাপদে থাকতে পারি। আজকের মতো এখানেই শেষ করছি। আবার আসবো নতুন এক অলৌকিক সত্য নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অন্ধকারকে ভয় করলেও শুনতে থাকুন অলৌকিক সত্য। আল্লাহ হাফেজ।